আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি চন্দ্রিমা রায়। প্রথমে বিশেষ খবর। এক দেশ এক ভোট সংক্রান্ত দুটি বিল আগামীকাল লোকসভায় পেশ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এক দেশ এক ভোট যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার অন্তরায় নয়। রাজ্যগুলির সঙ্গে অংশীদারিত্বে অভিন্ন কর্মসূচির রূপায়ণ ও সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয়তার নীতিকে আরও জোরদার করার বার্তা দিয়ে রাজ্যগুলির মুখ্য সচিবদের জাতীয় সম্মেলন আজ শেষ হয়েছে। কলকাতা ও হলদিয়া থেকে আন্তর্দেশীয় জলপথের মাধ্যমে পণ্য পরিবহন পরিষেবার আজ সূচনা হল। উত্তরে হাওয়ায় ভর করে রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা ক্রমশ নামছে। দক্ষিণবঙ্গের ৩ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা। বাংলা মহিলাদের অনূর্ধ্ব 15 একদিনের ক্রিকেটের ফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। এক দেশ এক ভোট সংক্রান্ত দুটি বিল আগামীকাল লোকসভায় পেশ করা হবে। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সংবিধানের ১২৯তম সংশোধনীর জন্য দ্য কনস্টিটিউশন বিল অ্যান্ড দ্য ইউনিয়ন টেরিটরিজ লজ সংশোধনী বিল লোকসভায় উত্থাপন করবেন। সম্প্রতি এক দেশ এক ভোট ব্যবস্থা চালু করার জন্য গঠিত উচ্চ পর্যায়ের কমিটি সরকারের কাছে সুপারিশ জমা দিয়েছে। উল্লেখ্য, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করেছিল সরকার। এই কমিটি সব রাজনৈতিক দল, বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা ও তাদের মতামত গ্রহণ করেছে। এটি দুটি পর্যায়ে রূপায়িত হবে। প্রথম পর্যায়ে লোকসভা এবং সব রাজ্যের বিধানসভার বিরুদ্ধে ভোট একসঙ্গে হবে। অন্যদিকে সাধারণ নির্বাচনের ১০০ দিনের মধ্যে পঞ্চায়েত এবং পুরসভাগুলির ভোটও একসঙ্গে হবে। এক দেশ এক ভোট যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার অন্তরায় নয় বলে মনে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল নতুন দিল্লির একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে করানো নতুন কিছু নয়। ইতিমধ্যেই ৩ বার একসঙ্গে লোকসভা ও রাজ্য বিধানসভার ভোট হয়েছে। 14 में भी मोदी जी थे, उड़ीसा में चुनाव एक साथ हुआ, असेंबली में हम हार गए थे। 19 में भी मोदी जी थे, वहां एक साथ चुनाव हुआ, हम हार गए थे। 19 में पूरे देश में प्रचंड बहुमत मिला, आंध्र प्रदेश में हम हार गए थे। ऐसे नहीं होता है। अब जनता को क्या समझते हैं? जनता निर्णय करने की क्षमता सबसे ज्यादा अगर किसी में दुनिया भर की जनता में है तो भारत की जनता में है। वो अच्छे से निर्णय कर, इस पर भरोसा करना चाहिए। রাজ্যগুলির সঙ্গে অংশীদারিত্বে দেশের বিকাশের লক্ষ্যে একটি অভিন্ন উন্নয়ন কর্মসূচির রূপায়ণ ও সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয়তার নীতিকে আরও জোরদার করার বার্তা দিয়ে রাজ্যগুলির মুখ্য সচিবদের জাতীয় সম্মেলন আজ শেষ হয়েছে। ৩ দিনের এই সম্মেলনের সমাপ্তি অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই বিষয়গুলি নিয়ে মুখ্য সচিবদের উদ্দেশ্যে ভাষণ দেন। দেশের অর্থনীতির দ্রুত বৃদ্ধি ও বিকাশ সুনিশ্চিত করতে এই সম্মেলনে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে আরও বেশি সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়েছে। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব ও প্রশাসনিক বিশেষজ্ঞরা এই সম্মেলনে অংশ নেন। দেশকে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী করতে কয়লা উৎপাদনকারী সংস্থাগুলি কাজ করছে বলে কয়লা মন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেছেন। কলকাতায় আজ কোল ইন্ডিয়ার এক সম্মেলনে ভিডিও বার্তার মাধ্যমে তিনি বলেন, দেশ যে বিদ্যুৎ উৎপাদন হয় তার মধ্যে ৭৫% কয়লা অর্থাৎ তাপবিদ্যুতের মাধ্যমে উৎপাদিত হয়। মন্ত্রী জানান, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা CSR প্রকল্পের মাধ্যমে কোল ইন্ডিয়া শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সমাজের জন্য কাজ করছে। এই কাজের জন্য সম্প্রতি তারা লন্ডনে গ্রিন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট अवार्ड পেয়েছে। देश में 75% जो थर्मल उत्पादन होता है वो कोल के द्वारा, थर्मल पावर के द्वारा बिजली उत्पादन होता है। ऐसी कोल इंडिया CSR के द्वारा काम करते हैं। जो जितने भी गांव क्षेत्र हो, गरीब क्षेत्र हो, उनका परिवार हो, उनको जीवन में बेहतर लाने के लिए कोल इंडिया उनके जितने भी अदर सब्सिडरी PSU से उसके द्वारा एजुकेशन सेक्टर, हेल्थ सेक्टर, स्किलिंग सेक्टर और एनवायरमेंटल सेक्टर ऐसी अलग अलग इंफ्रास्ट्रक्चर एक्टिविटी को योगदान दे रही है। অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্যপাল CV আনন্দ বোস কয়লা খনি অঞ্চলে উপজাতি সম্প্রদায়ের মানুষদের জীবনের মান উন্নয়নে কোল ইন্ডিয়ার CSR উদ্যোগের জন্য বিশেষ জোর দিয়েছেন। আরজিকর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের ন্যায় বিচারের দাবিতে উত্তর ২৪ পরগনার পানিহাটি নাগরিক সমাজের পক্ষ থেকে তরুণী চিকিৎসকের বাড়ির সামনে থেকে মিছিল বের করা হয়। আজ তরুণী চিকিৎসকের মা বাবা সহ পরিবারের সদস্যরা তাতে অংশ নেন। ন্যায় বিচার লাভের জন্য ও CBI এর উপর চাপ সৃষ্টি করতে আন্দোলনই একমাত্র পথ বলে নির্যাতিতার বাবা সাংবাদিকদের জানান। আমি পুলিশের কাছে সহযোগিতা পেলাম না, এবার বাধ্য হয়ে আমাকে কোর্ট CBI দিল। এবার CBI কে আর উপর আস্থা হারালে আমরা কার কাছে যাব?
সেরকম তো কোনো জায়গা আমাদের দেশে নেই। এই থাকতো অবশ্যই সিবিআই কে বাদ দিয়ে অন্য কোনো সংস্থা। সিবিআই গাফিলতি আর কি বলবো, তার জন্য তো সিবিআই বিরুদ্ধে যতটা কথা বলা যায় ছাত্ররা এবং আন্দোলনকারী যারা আছে তারা সবাই বলছি। প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, যে কোনো রাষ্ট্রের দায়িত্ব সে দেশের সংখ্যালঘুদের রক্ষা করা ও নিরাপত্তা দেওয়া। বাংলাদেশের সরকারের সেই দায়িত্ব পালন করা উচিত। অধীরবাবু বলেন, বাংলাদেশে যেভাবে মৌলবাদী শক্তি সেখানে সাম্প্রদায়িকতা বজায় রাখার চেষ্টা চালাচ্ছে, সেই মৌলবাদকে রোখার দায়িত্ব সে দেশের অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। বাংলাদেশের যে সরকার তারও দায়িত্ব সেখানকার সকল সংখ্যালঘু, সে হিন্দু হোক, সে অহিন্দু হোক, সে খ্রিস্টান হোক, চাকমা হোক, উপজাতি হোক, যারাই হোক, তাদেরকে রক্ষা করাটা ফরজ। এটা একটা রাষ্ট্রের। আমি বাংলাদেশের সরকারকে তার ফরজের কথা মনে করাবো, এটা তার দায়িত্ব, তাই সেখানকার মানুষকে তার রক্ষা করা উচিত। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, বাংলাদেশের সরকার ধর্মনিরপেক্ষতাকে জলাঞ্জলি দিচ্ছে, সেখানে সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব। তিনি আজ নদিয়ায় সাংবাদিকদের বলেন, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া সভ্যতার পরিচায়ক। সেখানকার সরকার সেখানকার ধর্মনিরপেক্ষতার নীতিকে জলাঞ্জলি দিচ্ছেন যখন সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, হিন্দু মন্দিরের উপর আক্রমণ হচ্ছে, বা মিথ্যা মামলা হোক, সত্যি মামলা হোক, যখন নির্যাতন করা হচ্ছে, তাহলে তাকে আগে নিজের দেশটাকে সামলাতে হবে। বাংলার সংস্কৃতিকে রক্ষা করতে বাঙালি হিন্দুদের জাগ্রত হতে হবে বলে বিজেপি দাবি করেছে। উল্লেখ্য, রাজ্য ও দেশে সংখ্যালঘু মুসলিমরা সংখ্যাগরিষ্ঠতাকে পরিণত হবে বলে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছিলেন, সে প্রসঙ্গে তিনি আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, এই ধরনের বক্তব্য শুধুমাত্র ফিরহাদ হাকিমের নয়, তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সব বিধায়ক ও সাংসদরা এবং এ রাজ্যে বসবাসকারী বহু সংখ্যালঘু মুসলিম এই আশা করে থাকে। বাংলার সংস্কৃতিকে বাঁচানোর জন্য বাংলার হিন্দুদেরকে সজাগ হতে হবে। তৃণমূল কংগ্রেসের কে ব্যবহার করে এই সমস্ত নেতারা যারা তাদের ধর্মীয় এজেন্ডা পালন করছে, এটাকে সিপিএম কে ব্যবহার করতে, এদের লক্ষ্য এরা পরিষ্কার, এদেরকে আমি দোষ দিই না, দোষ আমাদের। আমরা হিন্দুরা যদি না বুঝি, অবলুপ্ত হতে হবে। দেশে আন্তর্দেশীয় জলপথগুলিতে পণ্য পরিবহনের কাজ আরও বৃদ্ধি করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার জলবাহক প্রকল্পের সূচনা করেছে। আজ কলকাতার গার্ডেন রিচে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ দপ্তরের মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল তিনটি জাতীয় জলপথে দীর্ঘমেয়াদী ভিত্তিতে পণ্য পরিবহনকে উৎসাহিত করতে এই প্রকল্পের সূচনা করেন। তিনি কলকাতার গার্ডেন রিচ জেটি থেকে তিনটি পণ্যবাহী জাহাজ এমভি এএআই, এমভি হোমিভাবা এবং এমভি ত্রিশূলের যাত্রার সূচনা করেন। এই পণ্যবাহী জাহাজ পরিষেবা হলদিয়া থেকে 1 ও 2 নম্বর জলপথের মাধ্যমে নির্দিষ্ট দূরত্বে চলাচল করবে। এছাড়া কলকাতা, পাটনা ও বারাণসীর মধ্যে এবং কলকাতা থেকে গুয়াহাটি পান্ডু পর্যন্ত ভারত বাংলাদেশ প্রোটোকল রুট হয়ে চলাচল করবে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, আমাদের দেশে আন্তর্দেশীয় জলপথগুলির সম্ভাবনা সর্বাধিক ব্যবহার করতে কেন্দ্রীয় সরকার উদ্যোগ গ্রহণ করেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এবার বিরতি। আলু চাষে সুস্থ সবল গাছ পেতে পাতার যত্ন নিন বায়ারের এন্ট্রাকল দিয়ে। এর আয়নিত জিঙ্ক পাতাকে রাখে সবুজ। প্রথম 5 সপ্তাহ এন্ট্রাকল 2বার প্রয়োগ করুন, কেননা স্বাস্থ্যকর পাতায় ভালো ফলনের হাতিয়ার। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। অবাধে উত্তরে হাওয়া প্রবেশ করায় রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রার পারদ ক্রমশ নামছে। আজ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি কয়েকটি জেলায় ঘন কুয়াশার জেরে সকালে দৃশ্যমানতাও কমে যায়। পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে 6 ডিগ্রি সেলসিয়াস, যা এই মরশুমে সর্বনিম্ন। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস। বাংলা মহিলাদের অনূর্ধ্ব 15 একদিনের ক্রিকেটের ফাইনালে উঠেছে। জয়পুরে আজ সেমিফাইনালে বাংলা 31 রানে রাজস্থানকে হারিয়ে দেয়। মঙ্গলবার ফাইনালে বাংলা পাঞ্জাবের বিরুদ্ধে খেলবে। সংক্ষিপ্ত স্কোর: বাংলা 5 উইকেটে 190, তরিয়া সিংহরায় 65, সন্দীপ্তা পাত্র 45, রাজস্থান 159। কলকাতায় আজ টাটা স্টিল 25 কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় 5টি বিভাগে 5000 মহিলা সহ 20,500 প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্যে 390 জন বিশেষভাবে সক্ষম প্রতিযোগী ছিলেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। এক দেশ এক ভোট সংক্রান্ত 2টি বিল আগামীকাল লোকসভায় পেশ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এক দেশ এক ভোট যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার অন্তরায় নয়। কলকাতা ও হলদিয়া থেকে আন্তর্দেশীয় জলপথের মাধ্যমে পণ্য পরিবহন পরিষেবার আজ সূচনা হয়েছে। বাংলা মহিলাদের অনূর্ধ্ব 15 একদিনের ক্রিকেটের ফাইনালে উঠেছে।
স্থানীয় সংবাদ এখানেই শেষ হলো।